ম্যাডাম নেই। আর ম্যাডাম তো দুইজন না? দুইজনই তো মানে এখন চলে আসছে, ছুটি শেষ হয়ে গেছে মনে হয়। তোমাদের ইমরান স্যার কোনো ক্লাস নাই? ইমরানুল হাসান চিনো কিনা জানি না। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ও আচ্ছা। বাকিরা কি ক্লাসের পরে একটু রেস্ট নিচ্ছে? সো অনেকের তো আবার নেটেও প্রবলেম করে স্যার, ভিপিএন ছাড়া চলতেই আছে না অনেকের নেট। তাই না? জি স্যার। নেটের মনে হয় মোবাইল নেটওয়ার্কের স্পিড আগের থেকে অনেক কমে গেছে। যারা স্যার ওয়াইফাই ইউজ করে ওয়াইফাইও তাদের স্যার, ক্ষেত্রে ওয়াইফাই তো ওয়াইফাই স্যার কমে অনেক গেছে স্পিড। না? জি স্যার। হুম হুম। কারো বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া অথবা নারায়ণগঞ্জ এই পাশে আছে কারো বাসা? যদি এখানে খেলা করি তাহলে কি তোমার রেস্টে পারবো? আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি যে তোমাদের সংখ্যাটা একটু বাড়ুক, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। তো আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম মৃগেল নিয়ে, তাই না? তো মৃগেলের নর্মাল বায়োলজি এই জিনিসগুলো আমরা জেনেছি, তবে আমরা ইমরানিক ডেভেলপমেন্ট নিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু আমি আজকে শুরু করতেছিলাম কারণ আমি ভাবতেছি তার আগে তোমাদেরকে আসলে ফিশের নর্মাল ইমরানিক ডেভেলপমেন্ট ইন জেনারেল কিভাবে হয় সেটা নিয়ে একটু কথা বলবো আর কি, এবং লার্ভাল ডেভেলপমেন্ট স্টেজগুলো কি, নর্মাল একটা যে ফেনোমেনাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, তারপরে হয়তো স্পেসিফিক করে যে কোনো মাছের ক্ষেত্রে যাব। কারণ আমার ধারণা তোমরা এটা কোনো সাবজেক্টে পড়ো নাই। তোমরা কি পড়েছো এরকম করে এমব্রিয়নিক ডেভেলপমেন্ট স্টেজগুলো? না স্যার। আচ্ছা, তো না পড়লে আমার মনে হয় আগে তোমাদেরকে একটা ইন জেনারেল ধারণা দিয়ে তারপর আমরা স্পেসিফিক করে যে কোনো একটা দুটো ফিশের ক্ষেত্রে আমরা যাব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ তোমাদের আমার মনে হলে যে তোমাদেরকে ক্লিভেজ, গ্যাস্ট্রোলা, বাস্ট্রোলা এসব কিছু বললে হয়তো কিছুই বুঝার কথা না, যদিও এইচএসসি তে কিছু পড়ে আসতে পারো, কিন্তু এরপরে কোথাও পড়েছে কিনা আমি জানি না। আমাদের ফিশারিজের কোনো সাবজেক্টে এগুলো পড়ানো হয়েছে? ফার্টিলাইজেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রোলা, বাস্ট্রোলা, না স্যার, না স্যার। অর্গানাইজেশন এগুলো কিছুই পড়ানো হয়নি, তাই না? না হলে আমরা ওইভাবে শুরু করবো ইমরানিক ডেভেলপমেন্টে আগামী সপ্তাহে অথবা তারপরে বা এই সময়টাই, যে কোনো সময় আর কি, যে আসলে কিভাবে একটা মাছের বিশেষ করে ইন জেনারেল যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে তাদের এই ক্লিভেজটা কিরকম হয়, লার্ভাল ডেভেলপমেন্টটা কিরকম হয়, তারপর ফিশের ক্ষেত্রে কিরকম হতে পারে, তারপর স্পেসিফিক ফিশের ক্ষেত্রে কিরকম হবে সে নিয়ে কথা বলবো।
তো আজকে আমরা নতুন একটা ফিশ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সিলভার কাপ নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। তো সিলভার কাপ সবাই চিনো, এমন এটা কি, এটা কি ধরনের মেজর, এদেরকে কি বলা হয়, কি ধরনের মেজর কার্প বলা হয় বা কি বলা হয় এদেরকে? এটা একটা কার্প, কি কার্প বলা হয় তোমরা জানো সবাই? সিলভার কার্পকে কি কার্প বলা হয়? স্যার চাইনিজ কার্প। চাইনিজ কার্প। আর কতগুলো চাইনিজ কার্পের নাম বলতে পারবে কেউ? গ্লাস বিগ হেড কার্প। গ্রাস কার্প, ভিগেট কার্প, তারপর ব্ল্যাক কার্প, তাই না? জি স্যার। চাইনিজ কার্প। তবে তোমরা সিলভার কার্প, তারপর বিগ হেড কার্প, এগুলো চেনার কথা আমার ধারণা। সিলভার কার্প, বিগ হেড কার্প দেখতে একই রকম, তবে ব্ল্যাক কার্প এই কার্পটা হয়তো নাও দেখতে পারো তোমরা। তো গ্রাস কার্প চেনার কথা, গ্রাস কার্প দেখতে অনেকটা, অনেক সময়, তবে আমাদের দেশে গ্রাস কার্প আর মৃগেলের অনেক সময় ক্রস করানো হয়। তো ক্রস করে একটু মাঝে মাঝে অবস্থা তৈরি করা হয়, যেন অনেক সময় বোঝা যায় না। তারপর আবার সিলভার কার্প এবং বিগেট কার্পে ক্রস করানো হয়, ক্রস করিয়ে তাদের মাঝামাঝি একটা অবস্থা তৈরি করা হয়। ফার্মাররা বলে অনেক সময় প্রোডাকশন ভালো হয়। তো আলটিমেটলি কি হয়, ওটা আসলে করা হয় আমার ধারণা যে মার্কেট ভ্যালুটা একটু বেশি পাওয়ার জন্য। বিশেষ করে সিলভার আর ব্রিগেড তো একই রকম, ওটা হয়তো ব্রিগেড কার্পটাকে অ্যাভয়েড করা অনেকে অ্যাভয়েড করার কারণ হলো ব্রিগেডের মাথাটা অনেক বড়, সেই তুলনায় সিলভার কার্পের মাথাটা ছোট, সেই কারণে দুটোকে একসাথে ক্রস করানো হয়। আর মৃগেল আর গ্রাস কার্প আমার কাছে মনে হলো যে অনেক সময় ক্রস করানো হয়, তবে এটা খুব রেয়ার। এটা হতে পারে যে মৃগেলের দামটা গ্রাস কার্প থেকে একটু বেশি, সেই কারণে মার্কেট ভ্যালু পাওয়ার জন্য। তবে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে অনেক কিছুই করে, বিশেষ করে অনেক সময় কাতলা আর রুইয়ের তাদেরকে হাইব্রিডাইজেশন করা হয়, ক্রস করানো হয়, যেটা আসলে এথিক্যালি ঠিক না। তো আমরা শুরু করি সিলভার কাপ। সিলভার কাপ আসলে কোন নাম থেকে বোঝা যাচ্ছে? এর হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ কাপ। স্যার কথা একটু কেটে কেটে আসতেছে। কথা কেটে আসছে। তো সিলভার কার্প নিয়ে কথা বলতে, সিলভার কার্প হচ্ছে ইন্ডিয়ান, সরি চাইনিজ কার্প। চাইনিজ কার্প নাম থেকে বোঝা যাচ্ছে তার অরিজিন, তাদের অরিজিন হচ্ছে চাইনিজ রিজন এবং রাশিয়ার কিছু অংশে এদেরকে পাওয়া যায়। এবং এটা আমাদের নেটিভ ফিশ না, এটা হচ্ছে এক্সোটিক ফিশ। কথা কি এখনো কেটে আসতেছে? স্যার মাঝে মাঝে কিছু কথা শোনা যায় আর কিছু কিছু বোঝা যায় না। দাঁড়াও, স্যার কথা কেটে কেটে আসছে। আমার এখানে তো নেট সমস্যা। এটা কি মাইক্রোফোনের সমস্যা না ইন্টারনেটের সমস্যা? তো হওয়ার কথা না, কারণ আমি তোমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। কেটে কেটে আসছে। স্যার এখন আবার স্পষ্ট শোনা যাচ্ছে, আচ্ছা মানে আচ্ছা। মাঝে মাঝে আর কি একটু ডিস্টার্ব করে। আমার ধারণা এটা মাইক্রোফোনের সমস্যা। আমার যে একটা হেডফোন ইউজ করি, এটা হয়তো মাঝে একটু লুজ কানেকশন হয়ে যেতে পারে। তবে যখন হয় তোমরা জানাই আর কি। সিলভার কাপ হচ্ছে এক্সোটিক ফিশ, তাদের নাম থেকে বোঝা যাচ্ছে, ইন্ডিয়ান চাইনিজ কাপ সেই নাম থেকে বোঝা যাচ্ছে। দিস ইজ নট নেটিভ টু বাংলাদেশ। বাংলাদেশে আনা হয় 1969, হংকং থেকে আনা হয়েছিল। আসলে এই ফিশগুলোকে প্রথমেই অ্যাকোকালচারের জন্যই আনা হয়, এদের গ্রোথ খুবই র্যাপিড গ্রোথ এবং অ্যাকোকালচার প্রোডাকশন বাড়ানোর জন্য। বাংলাদেশে বর্তমানে অ্যাকোকালচারে বিশ্বে কততম জানো? তৃতীয় স্যার মনে হচ্ছে। গতকালই একটা প্রথম আলোতে রিপোর্ট আসছে, রিপোর্টটা দেখে নিও। হ্যাঁ, ওখানে অনেক কিছুই আছে, বাংলাদেশ কোন কোন সেক্টরে কি অবস্থা। যারা বিসিএস প্রিপারেশন নেয় তাদের জন্য কাজে লাগবে। ইট বিলংস টু ফ্যামিলি Cyprinidae আন্ডার দ্য অর্ডার Cypriniformes। এটা হচ্ছে Cypriniformes, এদের অর্ডার হচ্ছে Cypriniformes।
আমাদের অন্যান্য যে কার্প জাতীয় মাছের সাথে মিলে আছে। এবং ফ্যামিলিটা হচ্ছে সিপ্রোনিডি। আর এদের জেনাস হচ্ছে হাইপোথ্যালমেকথিস এবং স্পিসিস হচ্ছে হাইপোথ্যালমেকথিস মলিকট্রিস। তো এদের ন্যাচারাল ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, তার আগে আমরা দেখে নিই আসলে ওদের বডিটা কিরকম। বডি হচ্ছে স্টাউট, শক্ত এবং কম্প্রেসড, হচ্ছে ল্যাটারালি কম্প্রেসড, এবং এদের স্কেলগুলো হচ্ছে ভেরি টাইনি স্কেল, স্মল স্কেল, এবং মাউথ হচ্ছে টার্মিনাল এবং লোয়ার জ স্লাইটলি লঙ্গার দেন দি আপার জ। এদের লোয়ার জ আপার জ থেকে একটু লম্বাটে। ফিন্স উইথ সফট রে অনলি, ফিনের মধ্যে সব যে রেগুলো থাকে সবগুলো হচ্ছে সফট এবং শর্ট, এবং সিঙ্গেল ডরসাল ফিন ইনসার্টেড স্লাইটলি বিহাইন্ড দি পেলভিক ফিনস এন্ড কডাল ফিন ডিপলি ফর্কড। বলছেন তাদের ডরসাল ফিনটা তাদের কোথা থেকে সিঙ্গেল ডরসাল ফিন ইনসার্টেড স্লাইটলি বিহাইন্ড দি পেলভিক ফিন, পেলভিক ফিনের পর থেকে তাদের ডরসাল ফিন শুরু হয়, এবং কডাল ফিনটা হচ্ছে খুব ডিপলি ফর্কড, দুই ভাগে বিভক্ত। গিলস কভার্ড বাই পেয়ার অফ বনি অপারকুলাম, এবং এদের গিলটা অপারকুলাম দিয়ে ঢাকা, এবং ল্যাটারাল লাইন হচ্ছে স্ট্রেট এবং সিঙ্গেল। অন্যান্য কার্প মাছের মতোই এদের ল্যাটারাল লাইনটা হচ্ছে সিঙ্গেল এবং সোজা। এখন যদি দেখি ডিস্ট্রিবিউশন, সিলভার কাপ নেটিভস রেঞ্জ ইনক্লুডস মেজর Pacific drainage in Eastern Asia from the Amur River in Russia to the Pearl River in China. বলছে এদের ন্যাচারাল ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে রাশিয়ার আমুর রিভার থেকে পার্ল রিভার পর্যন্ত এদের ডিস্ট্রিবিউশন। বাট বর্তমানে এদেরকে ইউনাইটেড স্টেটেও পাওয়া যায়, ইনক্লুডিং ডিফারেন্ট স্টেট, যেমন অ্যালাবামা বলা হচ্ছে, অ্যারিজোনা, আরকানসাস, তারপর কলোরাডো, হাওয়াই, ইলিয়ন্স, ইন্ডিয়ানা, কানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিশরি। বলছে ইন্ডিয়ার আমেরিকার অনেক স্টেটে এদেরকে পাওয়া যায়। মূলত এদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেখানে একুকালচারের জন্য। এবং তোমরা যদি জিওগ্রাফি চ্যানেলে বা এই ধরনের চ্যানেলে ইউটিউবে অনেক সময় দেখা যায় যে একটা বোট নিয়ে মানুষ যখন কোনো লেকে বা যন্ত্রচালিত বোট নিয়ে যখন চলাফেরা করে, তখন মাছ অনেক সময় কিছু কিছু মাছ দেখা যায় লাফায় পুরো লেকটাকেই সরগরম করে ফেলে। সেই মাছটাই আসলে হচ্ছে সিলভার কার্প, এবং সেটার ম্যাক্সিমাম যে পিকচারগুলো দেখা যায় এই ধরনের ভিডিও, সেগুলো আমেরিকা থেকে ধারণ করা। In Indiana, silver carp have been found in Owash River south of Lafayette and along the Ohio River, as well as west fork of the White River. এটা আমেরিকার একটা কথা বলছে, একটা স্টেটের কথা বলছে। এদেরকে একটা নদীতেও পাওয়া যায়, যেটা হচ্ছে ওবাশ রিভার, এবং তাদের ডিস্ট্রিবিউশন এবং ওহাইও পর্যন্ত চলে আসে, এবং ওহাইও রিভারেও তাদেরকে ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, এবং হোয়াইট রিভারে। বলছে তাদের ন্যাচারাল ডিস্ট্রিবিউশনও ইন্ডিয়া আমেরিকাতে হয়ে গেছে, বিভিন্ন রিভারে তাদেরকে পাওয়া যায়। লেকে এদেরকে মূলত ইন্ট্রোডিউস করা হয়েছিল লেকে বা বিভিন্ন লার্জ ওয়াটার বডিতে চাষ করার জন্য, কিন্তু এখন তাদেরকে কিছু কিছু রিভারেও তাদেরকে পাওয়া যায়। তেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে ইন্ডিয়ানা স্টেটে। এবং তাদের ইকোলজিটা যদি দেখি, সিলভার কাপ আর প্রাইমারিলি স্পিসিস অফ লার্জ রিভার। বলছে যে চাইনিজ, আমরা ন্যাচারাল ডিস্ট্রিবিউশন যখন দেখলাম তখন দেখতে পাচ্ছি যে আসলে এদের ডিস্ট্রিবিউশনটা কোথায়, রাশিয়ার আমুর রিভার থেকে শুরু হয়ে চায়নার পার্ল রিভার পর্যন্ত এদের ডিস্ট্রিবিউশন, এবং এদের এই রিভারগুলো বিখ্যাত রিভার এবং বড় বড় রিভার। বলছে এই মূলত এদের ইনহেবিটেন্ট, এরা কোথায় বসবাস করে সিলভার কাপগুলো, এই ধরনের লার্জ রিভারে বসবাস করে। They can tolerate salinity up to 12 ppt and low diesel oxygen, এবং এরা স্যালানিটি 12 ppt পর্যন্ত সহ্য করতে পারে, যদিও আমাদের কন্টিনেন্টে এটার কোনো স্টাডি হয়েছে কিনা আমি জানি না। সিলভার কাপ ফিড অন বোথ ফাইটোপ্লাঙ্কটন এন্ড জুপ্লাঙ্কটন, মূলত হচ্ছে প্লাঙ্কটন ফিডার, এবং এদের অ্যাডাল্ট অবস্থায় এদের মূল খাদ্য হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। In the native range, silver carp reach maturity at between 4 to 8 years old, but are noted in North America to mature early as just 2 years old.
বলছে তাদের যে ন্যাচারাল ডিস্ট্রিবিউশন, সেখানে এই চায়না এবং রাশিয়ান রিজিয়নে এদের সেক্সুয়াল ম্যাচুরিটি হতে 4 থেকে 8 বছর পর্যন্ত সময় লাগে। এটার একটা কারণ আছে, কারণ যে রিজিয়ন গুলা একটু কোল্ড রিজিয়ন। But are noted in North America to mature as early as 2 years old. মতো বাংলাদেশের মতো নর্থ আমেরিকাতে এদের ম্যাচুরিটিটা 2+ ইয়ার্স অথবা 2 ইয়ার্স এর আগে চলে আসে। They can live up to 20 years. তারা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। Spawning occurs at temperature greater than 18 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে তাদের স্পনিং হয়। A mature female can lay up to 5 million eggs per year. যদি এই কথাগুলো আমরা হয়তো আর একটু আমরা অন্যভাবে বলবো, egg records a current to stay suspended with a minimum length of spawning river estimated 100 kilometer and current speed of 70 centimeter per second. এটা হচ্ছে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনের কথাই বলা হচ্ছে, বা ইন নেচার যখন ফিশগুলো স্পন করে তাদের কি অবস্থা হয়। তাদের 20 থেকে তারা ন্যাচারালি 20 বছর পর্যন্ত বাঁচতে পারে, এবং তাদের স্পনিং টেম্পারেচার প্রয়োজন হয় 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এবং একটা ম্যাচুর ফিমেল ক্যান স্পন আপ টু 5 মিলিয়ন এগস। তাদের এগকে যখন ইনকিউবেশন করার জন্য এবং তাদেরকে ওয়াটার কারেন্টে সাসপেন্ডেড অবস্থায় তারা থাকতে হবে তাদেরকে স্পনিং করার জন্য অথবা হ্যাচিং করার জন্য, এবং সেখানে তাদের যে ন্যাচারাল রিভার ল্যান্ড সেটা হতে হবে কমপক্ষে 100 কিলোমিটার ইন ওয়াইল্ড এনভায়রনমেন্টে যখন তাদেরকে ব্রিডিং হয়, এবং কারেন্ট স্পিড অফ ওয়াটার দরকার হচ্ছে 70 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা পরে ইন্ডাস ব্রিডিং এর কথা বলবো আর কি। আমরা এখন ফুড এন্ড ফিডিং হ্যাবিট নিয়ে কথা বলবো। সিলভার কার্প ইজ এ ফিল্টার ফিডার, আমরা আগেই বলেছি এটা হচ্ছে ফিল্টার ফিডার এন্ড possesses a remarkably specialized filtration apparatus capable of filtering particle as small as 4 millimeter. বলছে এরা হচ্ছে হাইলি ফিল্টার ফিডার, এবং এদের ফিল্টার ফিডারের মধ্যে যে মেকানিজম, সেই মেকানিজমটা স্পেশালাইজড, একটা স্পেশাল মেকানিজম রয়েছে, এবং যে মেকানিজমের মাধ্যমে তারা আপ টু 4 মিলিমিটার পর্যন্ত পার্টিকেলকে তারা ফিল্টারেট করতে পারে। The gill raker are fused into a sponge-like filter. বলছে এদের গিল ট্র্যাকার গুলো যে ফিল্টার তৈরি করে এগুলো স্পঞ্জ লাইক, and epibranchial organs secrete mucus which assist in trapping small particle. এবং সেই যে গিল ল্যামেলি গিল ফিলামেন্ট সেখান থেকে যে মিউকাস সিক্রেশন হয়, সেই মিউকাস আবার স্মল পার্টিকেলকে ট্র্যাপ করতে সহায়তা করে। স্ট্রং বাকাল ক্যাভিটি পাম্প ফোর্স ওয়াটার থ্রু দিস ফিল্টার। বলছে আমরা এই মাছ যখন মুখ দিয়ে পানি নেয়, মুখ দিয়ে পানি নিয়ে তাদের যে বাকাল ক্যাভিটি থাকে সেই ক্যাভিটি একটা স্ট্রং কারেন্ট তৈরি করে ওভার দি গিল, আর সেই গিলের উপর দিয়ে যখন এই পানিগুলো চলে যায় তখনই সেখানে কি হয়, ফাইটোপ্লাঙ্কটন গুলো তো স্মল পার্টিকেল গুলো অ্যাটাচড হয়ে যায়। And silver carp like hypophthalmic species have no stomach. বলছে এদের বা এই জেনাসের যে স্পিসিস গুলো থাকে তাদের মধ্যে কোনো স্টোমাক থাকে না। They are thought to feed more or less constantly. তারা মূলত সবসময় খেতে থাকে, যেহেতু তাদের স্টোমাক নাই, লং ইন্টেস্টাইন এবং সমস্ত ইন্টেস্টাইনে কন্টিনিউয়াসলি তাদের ডাইজেশন হতে থাকে, এবং তারা কন্টিনিউয়াসলি খেতে থাকে। খাবার স্টোরেজ করার খুব একটা ভালো সুবিধা নেই। সিলভার কার্প বিশেষ করে প্লাঙ্কটিভোর ফিশ মূলত তাদের কন্টিনিউয়াস ফিডিং হ্যাবিট থাকে। সিলভার কার্প আর থট টু বি ফিড লার্জলি অন ফাইটোপ্লাঙ্কটন, এটা আগে বলেছি, যারা মূলত ফাইটোপ্লাঙ্কটন উপর বেস করে খাবার খায়। দে অলসো কনজিউম জুওপ্লাঙ্কটন এন্ড ডেট্রাটাস, বলছে তারা জুওপ্লাঙ্কটন অথবা ডেট্রাটাস খেতে পারে, তো কখন সেটা আমরা দেখবো আর কি। Because of their plankton feeding habit, there is concern that they will compete with native phytoplanktivore fishes. বলছে তারা যেহেতু তারা ফাইটোপ্লাঙ্কটন ফিডার অথবা প্লাঙ্কটন ফিডিং তাদের হ্যাবিট, তাদের তো অন্যান্য যে প্লাঙ্কটিভোর ফিশ আছে তাদের ক্ষেত্রে তাদের কম্পিটিশন হতে পারে। তাদের স্পেস অথবা ফুডের কারণে হতে পারে। যেমন উদাহরণ হচ্ছে নর্থ আমেরিকাতে যেমন প্যাডেল ফিশ একটা প্লাঙ্কটিভোর ফিশ, এবং গিজার্ড শেড, এরা হচ্ছে
প্লাঙ্কটিভোর ফিশ এদের সাথে কম্পিটিশন হতে পারে যদি একসাথে চাষ করা হয়। আমাদের দেশে মূলত কাতলার সাথে তাদের কম্পিটিশন হয়, যদিও কাতলা জুপ্লাঙ্কটন খায়, তবে একটা জুপ্লাঙ্কটন হাইটোপ্লাঙ্কটন একটা একটার সাথে রিলেটেড। Because they feed on plankton, they are sometimes successfully used as a method for controlling water quality, especially in the control of noxious blue-green algae or cyanobacteria. বলছে এদের ফিডিং হ্যাবিট যেহেতু প্লাঙ্কটন ফিডার, তার এই জন্য অনেক সময় তাদেরকে প্লাঙ্কটন ডেন্সিটি যাতে কমানো যায় সেই কারণে তাদেরকে ইউজ করা হয়, বিশেষ করে প্লাঙ্কটন ব্লুম যাতে না হয়, সেই বিভিন্ন ধরনের অপকারী বা ক্ষতিকর যে প্লাঙ্কটন আছে সেগুলো যাতে গ্রো না করে সেগুলোকে রোধ করার জন্য, যেমন ব্লু-গ্রিন এলগি অথবা সায়ানোব্যাকটেরিয়া। বাট আবার দেখা যায় কি কিছু গবেষণায় দেখা গেছে দিস এফোর্টস আর সামটাইমস নট সাকসেসফুল। বলছে এই এফোর্টগুলো অনেক সময় সাকসেসফুল হয় না। কেন? সার্টেন স্পিসিস অফ ব্লু গ্রিন অ্যালগি, নোটেবলি দি অফেন টক্সিক মাইক্রোসিস্টিস। বলছে মাইক্রোসিস্টিস জাতীয় যে এই ধরনের ব্লু গ্রিন অ্যালগি আছে সেগুলো ক্যান পাস থ্রু দি গার্ড অফ সিলভার কার্প আনহার্মড। বলছে সিলভার কার্পের গার্ড দিয়ে সেগুলো কোনো ধরনের চেঞ্জ ছাড়াই একেবারে অ্যাজ ইট ইজ বের হয়ে যেতে পারে। এমনকি দেখা যায় তারা যখন সিলভার কার্পের গাটে থাকে, মাছের গাটে থাকে, তখন সেখান থেকে তারা নিউট্রিয়েন্ট তারা সংগ্রহ করে। তাহলে কি হয়? দাস ইন সাম কেসেস ব্লু গ্রিন এলগি ব্লুমস হ্যাভ বিন অ্যাক্সেসারেটেড বাই সিলভার কাপ। বলছে এইসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সিলভার কাপ কি করে, এটা এই ধরনের যে টক্সিক মাইক্রো ব্লু গ্রিন এলগি আছে মাইক্রোসিস্টিস টাইপ, এদের কি হয়, এদের গ্রোথকে ইনহ্যান্স করতে সহায়তা করে এক্সট্রা ফিডিং দিয়ে, এক্সট্রা নিউট্রিশন দিয়ে। তো আমরা আগেও একটা কথা বলেছি নেচার এনভায়রনমেন্টে তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি কিরকম হয়, তবে আমাদের সেই কথাগুলো আবার হয়তো একটু রিপিটেশন হচ্ছে আর কি। যে আমরা বলছিলাম 8 থেকে 4 বছর, বাট এখানে আবার আরেকটা বলা হচ্ছে 2 থেকে 6 বছর ইন চায়না, বাট ইন বাংলাদেশ ম্যাচুরিটি ভেরি আর্লি উইদিন 2 years, যেটা বলছিলাম। It usually grow over 1.5 kg within a single year, and often after 2 years it may weight 4.5 kg in composite fish culture pond. আমাদের কালচার পন্ডের ক্ষেত্রে দেখা গেছে এটা প্রথম বছরে 1.5 কেজি হতে পারে, পরের বছরে দ্বিতীয় বছরে 4.5 কেজি পর্যন্ত ওজন হতে পারে। এবং যে ওজন যদি বাড়ে তখন তাদের টেস্টটা বেড়ে যায়। সাধারণত 1-1.5 কেজি বা 2 কেজি মাছের সিলভার কার্পের ওজন খেতে খুবই বাজে স্বাদ হয় আর কি। অনেকে সেটাকে পছন্দ করে না এবং দামেও কম হয়। এবং ইট ডাজ নট ব্রিড পন্ড। আমরা আগেই বলেছিলাম যে তাদের ইকোলজিতে দেখেছিলাম যে তাদের ব্রিডিং এনভায়রনমেন্ট কিরকম ব্রিডিং এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, সে কারণে যারা পন্ডে কখনো ব্রিড করে না। বাট দি টেকনিক অফ হাইব্রিডাইজেশন দে আর ইন্ডিউসড টু ব্রিড ইন কার্প হ্যাচারি ইন মনসুন সিজন। ডিউরিং ব্রিডিং সিজন, আমাদের যে ব্রিডিং সিজন আছে সেই ব্রিডিং সিজনে এদেরকে ব্রিড করানো যায়। তবে সিলভার কার্পের ব্রিডিংটা একটু মানে কি বলা যেতে পারে ট্রিকি। আমরা অন্যান্য মাছের অন্যান্য কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সাধারণত আমরা কি দিয়ে ইন্ডিউস ব্রিডিং করা হয় তোমরা জানো? হরমোন। স্যার হরমোন প্রয়োগ হরমোন তো করা অবশ্যই। হরমোন। কি হরমোন? তোমার নাম জানো কি? লুটিনাইজিং। লিউটিনাইজিং হরমোন? না স্যার অনেক হরমোন আছে। আচ্ছা ঠিক আছে, তুমি লিউটিনাইজিং হরমোন ঠিক আছে এক অর্থে, কিন্তু আসলে এটা সঠিক হবে না। তবে কোন থেকে যে হরমোনটা, কি হরমোন? গ্রোথ হরমোন না কি বলা বুঝিনি আমি। আসলে আমরা যেটা যে ইন্ডুস ব্রিডিং এর ক্ষেত্রে যেটা ইউজ করা হয় এটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড, পিজি এক্সট্রাক্ট, বুঝছো? বিশেষ করে কমার্শিয়াল ফার্মে যেটা ইউজ করা হয়, এবং এদের অনেক ধরনের নাম থাকে, কমার্শিয়ালি বিভিন্ন ধরনের নাম থাকে। যেমন তুমি যদি বাজারে যে কিনতে যাও তাহলে সেটার নাম হতে পারে ওভাপ্রিম বা এই ধরনের আরো অনেক ধরনের নাম থাকে আর কি। তো মূলত পিটুইটারি গ্ল্যান্ড কে, অথবা তুমি যদি মাছের ব্রেন থেকে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করে শুকিয়ে সেটাই গ্রাইন্ডিং করে ইউজ করো, সেটাও কাজে লাগতে পারে। তো এই ধরনের পিটুইটারি গ্ল্যান্ড। তারপর আরেকটা জিনিস ইউজ করা হয় এইচসিজি বলে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। তো এটা সাধারণত আসলে হিউম্যান থেকে কালেক্ট করা হয়, বিশেষ করে প্রেগনেন্ট ওমেনের ইউরিন থেকে এটাকে কালেক্ট করার একটা সিস্টেম আছে। আর এছাড়াও আরো বিভিন্ন ধরনের সিনথেটিক তৈরি করা যায়। তো আমাদের সিলভার কার্পের ক্ষেত্রে দেখা যায় মূলত লাগে হলো এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আর সাথে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এক্সট্রাক্ট। তো দুইটার কম্পোজিশন দিয়ে তাদেরকে ব্রিড করাতে হয়, এবং কম্পোজিশন ডোজ যদি এক্সাক্ট না হয় তাহলে সিলভার কাপ মানে তাদের ব্রিডিং সাকসেসফুল হয় না, এবং সেক্ষেত্রে অনেক লিথালিটি চলে আসে, মাছটা মারা যায় আসলে
এই ক্ষেত্রে। তা আমার মাস্টার্সের কাজ ছিল আসলে সিলভার কাপ নিয়েই। তো আমি যখন কাজ করতেছিলাম এরকম অনেকবার ফেলিওর হয়েছি, এবং টেকনিশিয়ান নিয়ে এসেও কাজ করেছি যারা আসলে ব্রিড করায়, মানে কমার্শিয়ালি ব্রিড করে, তারা অনেক সময় সাকসেসফুল হতে পারেনি আর কি। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি সিলভার কাপের ব্রিডিংটা এখন জানি না কি অবস্থায় মাঠ পর্যায়ে, তবে সেই সময় অনেকটা ট্রিকি ছিল, এবং বিশেষ করে এনভায়রনমেন্টটা অনেক সুইটেবল হওয়া প্রয়োজন হয়। একটু ধরনের ব্যতিক্রম হলেই আর কাজ করে না। অন্যান্য কার্পের ক্ষেত্রে এটা হয়নি, খুবই সহজ ছিল আর কি। তো it does not breed in pond, but the techniques of hybridization they are induced to breed in carp hatchery in monsoon season. The maximum recorded total length 100 cm and weight 50 kg. বলছে ফিশ বেসের মধ্যে একটা স্টাডিতে বলা হচ্ছে তাদের সব 50 কেজি পর্যন্ত হতে পারে, 150 না 105 সেন্টিমিটার পর্যন্ত লম্বাই হতে পারে। এন্ড বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা চিপ সোর্স অফ প্রোটিন ফর লো ইনকাম পিপল। তবে আমার ক্ষেত্রে আমি যদি বলি সিলভার কাপ যখন আকারে 4 থেকে 5 কেজি বড় হয় তখন এটা আমি খেতে পছন্দ করি এবং ভালোও লাগে খেতে। তোমার কি সিলভার কাপ খাওয়ার অভিজ্ঞতা আছে কারো? হলে ডাইনিং এ থাকতে পারে এমন ধারণা? না স্যার, হলের ডাইনিং এ তো শুধু তেলাপিয়া দেয়। শুধু তেলাপিয়া দেয় না? আচ্ছা আচ্ছা, শুধু তেলাপিয়া আর স্যার কিছু দেয় রুই, না? স্যার ছোটখাটো রুই। ছোটখাটো রুই আমরা বলি স্যার এটা। পাবদা দেয়, শিং দেয়, সবই স্যার দেয়। এটা তো ভালো তো। পাবদা, শিং। চিংড়ি। অবশ্য পাবদা, শিং এখন তো অ্যাকোয়াকালচারে এগুলো খুব পাওয়া যাচ্ছে এবং আগের তুলনায় দামও অনেক কমে আসছে। আগে যেমন পাবদাকে আমরা খুবই এক্সপেন্সিভ ফিশ বলতাম, এখন আর সেটা নাই। এখন 300 টাকা কেজিও পাবদা পাওয়া যায়, তবে এটা ভালো এবং খেতেও ভালো লাগে। স্যার ছেলেদের অবস্থা তো খারাপ, ছেলেদের তো স্যার মাছই দেয় না, তাই খালি মাংস খায়। স্যার আপনি যে মাছের নাম বললেন স্যার, এগুলো কি হলেতে দেয় স্যার? কোনটার কথা বলছো? মাছের নাম কোন মাছের? আমি বলছি তোমাদেরকে সিলভার। হ্যাঁ, ওই যে তোমাদের বান্ধবীরাই তো বললো যে আসলে তো ওদের হলে মেয়েদের দেয়, মেয়েদের আমাদের হলে দেয়, কারণ আমরা নিজেরাই হলে ডাইনিং চালাই। তো আমরা তখন বাজারে যে নিজেরা চালায় না, মাছের কষ্টটা কম থাকে সেইভাবে আর কি ভ্যারিয়েশন করি। না ওটা তো ভালো, ঠিকই আছে। স্যার আমরা মুরগি দিয়ে খাইতে পারি না, মাছ দিয়ে খাইতে পারি। বাঙালি মানুষ মাছ খাবে এটাই তো স্বাভাবিক, আমি তাই না? আর মাছ খেলে বুদ্ধি বাড়ে। হলে মাছ খায় না। আর তোমাদের হলে ছেলেদের হলে ডাইনিং কে চালায়? ছেলেরা চালায় না? জি স্যার, ছেলেরাই চালায়। তাহলে তোমরা মাঝে মাঝে টিপস নিবা, মেয়েরা যারা চালায় তারা কিভাবে চালায়, কেন কেন তারা পারে তো তোমরা পারো না, ঠিক আছে? ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা আমি একটু এদের ব্রিডিং সিজনটা আমরা যে বলতেছিলাম যে এদের সেক্সুয়াল ম্যাচুরিটি বা ব্রিডিং সিজনটা হচ্ছে এপ্রিল টু জুলাই। আমাদের বাংলাদেশের কন্ডিশনে তাদের ন্যাচারাল ব্রিডিং সিজনটা হচ্ছে এপ্রিল টু জুলাই। তবে ম্যানিপুলেশন করে, বিশেষ করে ফিড ম্যানিপুলেশন করে অথবা এনভায়রনমেন্ট ম্যানিপুলেশন করে সেটা ভেরিয়েশন হতে পারে। তো আমাদের ক্লোজড মানে হ্যাচিং কন্ডিশনে বা আমাদের আর্টিফিশিয়াল হ্যাচারি যখন ইন্ডাস ব্রিডিং এর মাধ্যমে যখন ব্রিড করা হয় তখন তাদের ফ্যাকান্ডিটি বিভিন্ন রেঞ্জ পাওয়া গেছে। যেমন এখানে বলা হচ্ছে 14 লাখ থেকে 24 লাখ পর্যন্ত তাদের ফ্যাকান্ডিটি পাওয়া গেছে। তাও কম বেশি হতে পারে বা অন দ্য বেসিস অফ দেয়ার বডি ওয়েট এবং তাদের এজ অনুযায়ী এজ যত বাড়বে, বডি ওয়েট যত বাড়বে, তাদের ফ্যাকান্ডিটি তত বেশি বাড়ে। এবং সিলভার কাপের এগটাই তুলনামূলকভাবে অন্যান্য কাপ থেকে আকারে একটু ছোট। তো আমরা যদি হ্যাচারিতে আমরা কিভাবে তাদের ব্রিড করানো হয় তো টোটাল সাইকেলটা দেখি, তো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা ছবি দেওয়া আছে যে প্রথমে একটা সিলভার কাপে 2+ ইয়ার্স অথবা 3+ এজের একটা সিলভার কাপে যখন হরমোন ইনজেকশন দেওয়া হয়, হরমোন ইনজেকশন দিয়ে তাদেরকে সাধারণত কি করা হয়, একটা স্পনিং ট্যাঙ্কে রেখে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য। বিশেষ করে তাদেরকে মেল ফিমেলকে একটা রেশিও করে অথবা 1:1 রেশিও অথবা 2:1 রেশিও করে, আসলে কোন হ্যাচারিতে তারা কিভাবে সেটাকে মেনটেন করতেছে তার উপর ভিত্তি করে সেটাকে করা হয়, সেভাবে করা হয়। সাধারণত 1:1 রেশিওতেই করা হয় অনেক সময়, যাতে তাদের ব্রিডিং মানে ফার্টিলাইজেশন সাকসেসটা ভালো হয়। আর যদি তোমার মেল কম থাকে অনেক সময় 2:1 এই রেশিওতে করা হয়, করে সেটাকে
অনেক সময় ম্যানুয়াল, এটা অবশ্য এগুলোকে ফার্টিলাইজ করার, বিশেষ করে কার্বজাত মাছের এগুলোকে ফার্টিলাইজ করতে গেলে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে বলা হয় আর্টিফিশিয়াল বা ন্যাচারাল প্রসেস বলা হয়। হ্যাচারিতেও ন্যাচারাল বলা হয়, যখন ইঞ্জেকশন দিয়ে একটা সার্কুলার ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়, রেখে দিলে সেখানে তারা ওয়াটার সার্কুলেশন থাকে এবং তাদেরকে কন্টিনিউয়াস শাওয়ার দেওয়া হয়, এবং দিলে দেখা যায় এক নির্দিষ্ট সময় পর 6 ঘন্টা 5 ঘন্টা পরে মাছ অটোমেটিক সেখানে স্পন করে ফেলে, এবং পরে একটা কালেক্টিং টিউব থাকে অথবা কালেক্টিং হাপা থাকে, সেখান থেকে এগুলো কালেক্ট করা হয়। আর যদি তা না করা হয়, অনেক সময় মাছগুলোকে এরকম রেখে দেওয়ার নির্দিষ্ট সময় পরে চেক করা হয়, চেক করে দেখা যায় তাদের মধ্যে আসলে স্পনিং হওয়ার উপযোগী হয়েছে কিনা অথবা মিল্ট দেওয়ার উপযোগী হয়েছে কিনা, তখন তাদেরকে স্ট্রিপিং করে এগুলো বের করে নিয়ে তারপর এবং স্ট্রিপিং করে স্পার্মগুলো বের করে নিয়ে সেগুলোকে ম্যানুয়ালি ফার্টিলাইজ করা হয়, এবং ফার্টিলাইজেশনের পরে তাদেরকে হ্যাচিং জারে দেওয়া হয় অথবা রেসিওতে দেওয়া হয়, এটা বিভিন্ন অনুপাতে দেওয়া হয়, এবং 24 ঘন্টার মধ্যেই তাদেরকে এগুলো হ্যাচ হয়ে যায়। হ্যাচ হয়ে গেলে এটা যে লার্ভি হয়, এটা ইয়ক সেক লার্ভি বলে বা ফ্রাই বলে, এবং সেই লার্ভিগুলোতে আফটার 3 ডেজ 3 দিনের মধ্যেই তাদেরকে ফিডিং উপযোগী হয়ে যায়। এর মধ্যে দেখা যায় ইয়ক সেক অ্যাবজর্ব হয়ে গেলে তাদেরকে খাওয়ানো হয়। সাধারণত তোমাদেরকে হ্যাচারে ভিজিট করলে হয়তো দেখতে পারতাম, ভবিষ্যতের সুযোগ হলে, আর যদি এর মধ্যে করে থাকো তাহলে তো জানোই তোমরা, তাদেরকে ইয়ক সেক খাওয়ানো হয় অনেক সময়, সিদ্ধ ডিমকে সিদ্ধ করে সেই ইয়ককে খাওয়ানো হয়। না, এমনি তো ইয়ক সেক তো ফিশের মধ্যে থাকে, সেটা যখন অ্যাবজর্ব হয়ে যায় তখন তারপর থেকে ফাস্ট ফিডিং শুরু হয়। প্রথমে সাধারণত মুরগির ডিমের ইয়ককে খাওয়ানো হয়, সেটা খাওয়ানোর একটা সিস্টেম রয়েছে। এবং তারপরে যখন একটু বড় হয়ে গেল, তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন খাওয়ানোর চেষ্টা করা হয়, বিশেষ করে প্লাঙ্কটন নেট দিয়ে পুকুর থেকে অথবা বিভিন্ন জলাভূমি থেকে প্লাঙ্কটন ধরে নিয়ে আসে, সেই প্লাঙ্কটনকে নার্সারি পন্ডে অথবা তাদের যেখানে রাখতেছে সেখানে তাদেরকে খাওয়ানো হয় একটা নির্দিষ্ট ক্যালকুলেশন করে, হয়তো বা এমনিতেই জাস্ট র্যান্ডমলি। সেই নির্দিষ্ট চৌবাচ্চাতে সেই প্লাঙ্কটন খাইয়ে যখন গ্রো করা হয়, তারপরে সেটাকে 20 দিন পরে সাধারণত তাদেরকে নার্সারি পন্ডে তাদেরকে ছাড়া হয়। নার্সারি পন্ডে ছাড়লে সেখানে দেখা যায় সেখানেও এক নির্দিষ্ট সময় বা অনেক সময় 1 মাস পর্যন্ত রাখা হয়। তখন তাদের আকার হয়তো একটু বড় হয়, তখন ফিঙ্গারলিং আকার ধারণ করে। সেটা নির্ভর করে আসলে তোমার টেকনিক অনুযায়ী, অথবা আমি যদি নার্সারি গ্রোয়ার হও, শুধু পোনা উৎপাদন করো, তখন তাদের এক নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে যে কতদিন কোন পন্ডে রাখবে, রেখে তারপরে সেটা বিক্রি করে দেওয়া হয়। এক নির্দিষ্ট স্টেজ বা এক নির্দিষ্ট দিন হয়ে গেলে সেই পন্ড থেকে বের করে নিয়ে আরেক পন্ডে নিয়ে যাওয়া হয়, এবং এভাবে নিয়ে তারপর যখন লাস্টলি কি করা হয়, গ্রো আউট পন্ডে দেওয়া হয়, ফিঙ্গারলিং গুলোকে গ্রো আউট পন্ডে দেওয়া হয়। সেই গ্রো আউট পন্ডে সেখানে সাধারণত নির্ভর করে চাষির কিভাবে চাষ করছে, সেগুলো সাধারণত কার্পকে পলিকালচারে চাষ করা হয়। পলিকালচারে চাষ করলে সেখানে সাধারণত সিলভার কার্পের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর তো চাষ করাই প্রয়োজন হয়, কারণ না হলে এটার মার্কেট ভ্যালু ভালো হয় না, পাশাপাশি খেতেও ভালো হয় না। তারা 1+ ইয়ার্স সাধারণত 1.5 থেকে 2 বছর পরে সেগুলোকে সিলভার কাপকে হারভেস্ট করা হয়, এবং সেই কারণে দেখা যায় ওটা পলিকালচারই করা হয় অন্যান্য মাছের সাথে। মাঝখানে দেখা যায় পার্শিয়াল হারভেস্ট হয়ে যায়, অন্য পিসেস গুলো শুধু সিলভার কাপটা থেকে যায়। তো সেই সিলভার কাপ গুলোকে পরবর্তী সময় ওজন অনুযায়ী, কখনো ছোট সাইজ, কখনো একটু বড় সাইজ হলে সেগুলোকে বিভিন্ন গ্রেডিং করে মার্কেটে বিক্রি করা হয়, এবং সেখান থেকেও আবার অনেক সময় ব্রুড স্টক ডেভেলপমেন্ট করা হয়। কোনো কিছু মাছকে আবার সিলেক্ট করে তাদের গ্রোথ অথবা বিভিন্ন অ্যাপারেন্স দেখে, মেল ফিমেল রেশিও দেখে সেখানে আবার ব্রুড পন্ডে নিয়ে যাওয়া হয়। ব্রুড পন্ডে নিয়ে যেয়ে সেখানে 4 থেকে 5 বছর, যদি ভালো তুমি হ্যাচারিতে কন্টিনিউয়াস ভালো প্রোডাকশন পেতে চাও, সাধারণত কমপক্ষে 4 বছর তাদেরকে গ্রো করানো ভালো হয়, মানে ব্রুড স্টক ডেভেলপমেন্টের জন্য গ্রো করানো ভালো হয়। তারপরে তুমি সেটাকে ব্রিডিং এ নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আর্লি অবস্থা নিয়ে গেলে তো তাদের পারফরমেন্স মানে পরবর্তী ইয়ারগুলোতে সেগুলোতে তোমার প্রোডাকশন, এগ প্রোডাকশন কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এই ছিল আমাদের সিলভার কাপ নিয়ে আলোচনা। তো আমরা কোনো মাছেরই আপাতত ইমব্রিয়নিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি না, হয়তো বা আগামীতে শুরু করবো আর কি। তো এখন বলো, এইটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এইটা একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আমেরিকার বিভিন্ন স্টেটে কি অবস্থায় আছে তার একটা ডিস্ট্রিবিউশন। এটা খুব একটা জরুরি না, জাস্ট আমরা আগেই বলেছি এটা। বলো, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা অন্য কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারি আর কি।
তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। খুব ভালো, প্রশ্ন না থাকলে খুব ভালো। তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদের হ্যান্ডআউটটা আমি দিয়ে দেবো হয়তোবা। আগের মনে হয় যে না, মৃগেলের হ্যান্ডআউটটা দেওয়া হয়নি মনে হয়, এটা দুটো মিলিয়ে একসাথে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে হচ্ছে যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য শবে বরাত, তাই না? ধর্ম সুযোগ থাকলে ধর্মকর্ম নামাজ পড়ে নিজের জন্য, সবার জন্য, ফ্যামিলির জন্য দোয়াটাও করবা। আর এমনিতে যার যার ধর্ম যার যার মতো করে সুন্দর করে পালন করার চেষ্টা করবা। ধার্মিক হওয়া ভালো, তাহলে মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা আসার সম্ভাবনা কম থাকে। যে ধর্মে আছে সব ধর্মেই ধার্মিকতাকে পছন্দ করে, তাই না? তোমাদের আজকে ক্লাসে মাত্র 34 জন, তোমাদের অনেকেই নাই। আগের ক্লাসগুলো থেকে এরকম ছিল? 40 ছিল স্যার। অনেকে কি ক্ষুধা লেগে গেছে এই জন্য চলে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ একটু কঠিন টপিকস নিয়ে দেখা হওয়ার সম্ভাবনা আছে। দেখি কি অবস্থা, আমি যদি রেডি করতে পারি তাহলে তোমাদের আগামী ক্লাসে হয়তো আমি ইমরানিং ডেভেলপ নিয়ে কথা বলবো। আর না হলে হয়তো আর কয়েকটা স্পিসিস শেষ করে নিয়ে তারপরে ইমরানিং ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো। আর আগামীকাল তো ক্লাস হচ্ছে না, বন্ধ। আগামী সপ্তাহে দেখা হবে তোমাদের অনলাইনে তোমাদের সাথে।